সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি তাজর মাহমিদ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি, নির্বাচন, সংবিধান প্রশ্নে রাজনৈতিক দলগুলো নানা দ্বিধাবিভক্ত। বিশিষ্টজনের দৃষ্টিতে জননিরাপত্তা, জাতীয় নাগরিক জীবনে অনিশ্চয়তা কাটেনি এখনো। এমন পরিস্থিতিতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, 2 মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন নেমে যাই। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছ থেকে এমন উচ্চারণ রাজনৈতিক পরিবেশ সম্পর্কে কি বার্তা দেয়? একই সঙ্গে উল্লেখ করেছেন, জামায়াত ও বিএনপি ভাগাভাগি করে প্রশাসন দখল করে রেখেছে। সাম্প্রতিক এমন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় অনিশ্চয়তা আর কতদিন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। দক্ষিণপন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতার সুযোগ পাচ্ছে জামায়াত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। মব ভায়োলেন্স মোকাবেলায় সক্ষম হতে হবে ইসিকে। সুষ্ঠু ভোট সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। সংলাপে সুশীল সমাজ। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। খাগড়াছড়ির গুইমারায় 144 ধারার মধ্যেই সংঘর্ষ, 3 পাহাড়ি নিহত, 16 সেনা পুলিশ সহ আহত অনেকে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বিমান ভাড়া কমায় সাধারণ ক্যাটাগরিতে হজের খরচ কমল 11,000 টাকা, সুলভে 16,500। নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। এবার সুযোগ পাবেন 1,27,000 মুসল্লি। এবং মহাষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড়। আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য মোতায়েন। আমি আলোচনায় আসি। প্রথমে মনিরা, আপনাকে দিয়ে শুরু করি। মাহফুজ আলম আজকে বলেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উপাচার্যদের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে কোনোখানে বিএনপি, কোনোখানে জামায়াত সেখানে আসলে ভাগ বাটোয়ারা করে রেখেছে। আপনাদের প্রতিনিধি আসলে সরকারে পাঠিয়েছিলেন, তারপরে ভাগ বাটোয়ারা কীভাবে হলো? আপনাদের বিভিন্ন ছাত্র প্রতিনিধি আসলে বিভিন্ন সংস্থার কমিশনে ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের মানে জায়গাতে গুরুদায়িত্ব তারা ছিলেন। তারপরে আসলে বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা কেন হলো? তাহলে মানে আপনাদের যে কিংস পার্টি বলা হয় সেই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি সব মিলিয়ে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক এজাজ ভাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা সবসময় আর কি এত বারবার করে এই কিংস পার্টি তকমাটা শুনি সবার থেকে। আপনি ধরেন টকশোর সঞ্চালক থেকে শুরু করে আমরা মোটামুটি বিএনপি বা অন্যান্য সকল দলের পক্ষ থেকে যে এই প্রশ্নটা বারবারই শুনি, এবং আমাদের মোটামুটি এই তকমাটা দেয়া হয়। তো এখন বিষয়টা হচ্ছে আমরা নিজেরাও এখন স্বীকার করি যে হ্যাঁ, আমরা কিংস পার্টি, মানে পার্টি উইদাউট কিং। সেই হিসেবে যদি কিংস পার্টি হয় তাহলে আমরা কিংস পার্টি। তো যেটা আসলে মোহাম্মদ মাহফুজ আলম যেটা বলেছেন সেটার সাথে আমি শতভাগ একমত। এবং যেভাবে আসলে 8 আগস্টের যখন আসলে ইউনূস সরকার দায়িত্ব নিলেন এবং সব উপদেষ্টারা যখন শপথ নিলেন, এরপর থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের একটা দখলদারিত্বের বিষয় আমরা দেখেছি। এবং সেখানে বিষয়টা এরকম, আমরা বারবার একটা কথা সব জায়গা থেকে শুনেছি যে বঞ্চিত। এই বঞ্চিত কথাটা হচ্ছে বহুল আলোচিত কথা, যে এই আওয়ামী লীগ আমলে বঞ্চিতদের আসলে তাদের আসলে প্রাপ্য জায়গাটা দিতে হবে, এবং সেই জায়গাতে ওই যে ফেয়ার কথাটা চলে আসে, যেটা মাহফুজ আলম খুবই কারেক্টলি বলেছে যে এখানে ফেয়ার হইতে হবে আমাদের সবাইকে। মানে আসলে যে রাজনৈতিক দলগুলো আছে, যেহেতু গণ অভ্যুত্থানের আমরা সকল রাজনৈতিক দলের অবদান স্বীকার করি, এবং এটি ছাত্র জনতার অভ্যুত্থান বলেই আমরা স্বীকার করি, সেই জায়গা থেকে সকল দলের যেহেতু অবদান আছে, সেই জায়গা থেকে ওই স্টেক দাবি করা, যে অভ্যুত্থানের স্টেক দাবি করা, এটি আসলে সচিবালয়ে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গাতে, এবং পুলিশের মধ্যেও এই বিষয়গুলো ছিল। ভাগ বাটোয়ারা হয়ে গেছে। জামাত কত পার্সেন্ট, বিএনপি কত পার্সেন্ট, কোনো আইডিয়া আছে? আমি যদি বলি একেবারে গ্রাউন্ড লেভেলে, যেহেতু আমার নিজের এলাকায় অনেক যাওয়া হয়, বিভিন্ন এলাকায় যাওয়া হয়, রাজশাহী বিভাগীয় দায়িত্ব পালন করেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পুলিশ এবং প্রশাসনে তো বঞ্চিত অনেক বেশি, এবং সেখানে বিএনপির শেয়ার
পার্সেন্টেজটা একটু বেশি হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এই জায়গাতে আসলে জামাতের আধিপত্য অনেক বেশি। এখন আপনারা যদি বলেন যে আমরা কেন এখানে আমাদের দুইজন প্রতিনিধি বা আপনি যদি বলেন যে অভ্যুত্থানের দুজন রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও তিনজন, এখন তো দুজন, তো তারা থাকা সত্ত্বেও এটা কিভাবে হলো? দেখেন আমাদের তো আসলে এই এস্টাবলিশমেন্টটা নাই, বা আমাদের নিজেদের তো আসলে ওখানে কোনো এমন মানুষ নাই। ওখানে আসলে সচিবালয় বলেন, পুলিশ বলেন, সব জায়গাতে তো আসলে এটি 2 বা 3 ভাগে বিভক্ত, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ। নিউট্রাল নেই কেউ? নিউট্রাল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে আমি আসলে ব্যক্তিগতভাবেও আসলে 8 আগস্টের পরে না হলে বা 5 আগস্ট না হলে বুঝতাম না বাংলাদেশে সৎ, নিরপেক্ষ, দেশপ্রেমিক, নিউট্রাল মানুষের এত অভাব। মানে প্রত্যেকেই কোনো না কোনো গণ্ডির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেছে। এবং মানে খুব গুরুত্বপূর্ণভাবে আমি খেয়াল করেছি যে এই যে সম্ভাব্য ক্ষমতায় আসার যে একটা বিষয়, প্রথমে আমরা দেখলাম 5 আগস্টের পর থেকে বিএনপির একেবারে ক্ষমতায় চলে আসার এক ধরনের যে কথাবার্তা এবং মানসিকভাবে তারা যে ক্ষমতায় চলে এসছে, এই কথাগুলো যখন আর কি বিভিন্ন জায়গায় কথাবার্তা। এবং আমি যদি বলি যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন 5 আগস্টের পরে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ফোরামের ব্যানার লেগে গেছিল। সুতরাং এবং বঙ্গবন্ধু পরিষদের জায়গায় আমরা শুধু দেখেছি যে জিয়া পরিষদটা আসতে। সুতরাং এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোও কিন্তু দলীয়করণ হয়েছে। এবং এটি আসলে কিছুই হয়নি আপনি বাজার দখল থেকে শুরু করে যদি সরকারি প্রতিষ্ঠান, মানে সাংবিধানিক প্রতিষ্ঠানও যদি বলেন, সেখানেও এই বঞ্চিতদের যে পরিমাণ এখন পুনর্বাসন করা হয়েছে, সেখানে আসলে সত্যিকার অর্থে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে স্বাতন্ত্র্য আমরা আশা করেছিলাম যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেই জায়গাতেও কিন্তু আমরা সেই রকম কিছু হবে এটা দেখিনি। এবং গুরুত্বপূর্ণভাবে যখন আমরা ঐকমত্য কমিশনে গিয়ে এই সংস্কারের আলাপগুলো করেছি, আমরা কিন্তু বলেছি যে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, এগুলোতে আসলে একটি স্বতন্ত্র নিয়োগ কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াতে আসলে আমরা যাওয়া উচিত। যে আসলে 5 আগস্টের পরও দলীয় যে লেজুর ভিত্তিকরণ ছিল প্রশাসনের মধ্যে, সচিবালয়ের মধ্যে, সেটির কোনো ধরনের পরিবর্তন ঘটেনি? একেবারেই ঘটেনি। এবং এটি জাস্ট সচিবালয় যদি বলি যে 14 তলা থেকে হয়তো 7 তলায় এসছে, 7 তলা থেকে 14 তলায় গেছে, এই ধরনের একটা পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি দেখেন এই যে গত 3 আমি যদি একটু প্রশ্ন করি যে আপনারা সংস্কারের নামে যে নির্বাচনটাকে, মানে সংস্কারের জন্য নির্বাচনটাকে আটকে দিতে চান, যদি পরিবর্তন নাই হয়ে থাকে তাহলে এই মানুষগুলোকে দিয়ে আমরা কি করব, এই সরকারকে দিয়ে আমরা কি করব? মানে তাহলে তো আসলে দ্রুত নির্বাচন হয়ে যাওয়াই মানে বেশি জরুরি, তাই না? কারণ এই মানুষগুলো যদি সেই রাষ্ট্রীয় বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন না আনতে পারে, আমরা যদি এক পার্টির বদলে আরও 2 পার্টির আধিপত্য সেখানে দেখি, তাহলে তো আসলে আপনার কি মনে হয় যে সেখানে আর এই সরকারের থাকার কি প্রয়োজন ছিল না, দ্রুত একটা নির্বাচন দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল? দেখেন এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল বিচার সংস্কার। তো সেই জায়গা থেকে আমরা যখন বলছিলাম বারবার করে এই সংস্কারের বিষয়ে মনোযোগ দিতে হবে এবং বিচারের দিকে মনোযোগ দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু সেই সহযোগিতার বা আন্তরিক মনোভাবটা আমরা পাইনি। এবং সেই ক্ষেত্রে এই ডক্টর ইউনূসের এখন যে একটা তার চিন্তাভাবনা যে একটা নির্বাচন দিয়ে দিতে পারলেই অনেকখানি উনি বেঁচে যান, বা ক্ষমতাটা আসলে কোনো রাজনৈতিক সরকারের হাতে দিয়ে দিতে পারলে উনি বেঁচে যান এবং একটি নির্বাচনের মাধ্যমে এটি ক্ষমতাটা হস্তান্তর করলেই উনি আসলে বেঁচে যান, এই মনোভাবটি আরও বেশি ক্ষতিকর। এবং দেখেন এই সংস্কারের আলাপে যখন আমরা গেছি, এখানে কিন্তু আসলে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া কিন্তু এটা হওয়া সম্ভব না। 5 আগস্ট পরবর্তী সময় এই এক ঐক্যের কথা বলে তো আমরা আসলে অনেক কিছুই বড় দল হিসেবে বিএনপি বলেন বা অন্যান্য যেই পক্ষগুলো আছে, রাজনৈতিক পক্ষগুলো, তাদের হাতেই আমরা দিয়েছি যে ঠিক আছে ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছুই করলাম না, কিন্তু আলটিমেটলি এই ঐক্যের স্বার্থটা চিন্তা করে আমরা যখন এই ছাড়টা দিলাম যে ঠিক আছে সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ, এবং যে বাংলাদেশে আসলে এই ধরনের স্বৈরতন্ত্র আর আসবে না, সেই সংস্কারের দিকে কিন্তু আসলে গেল না। এবং এই বিএনপি বড় দল হিসেবে কিন্তু এই সংস্কারে আমরা বারবার বলেছি তারা কিন্তু আপার হ্যান্ডে যেতে পারতো। কিন্তু দেখেন এই যে আপনি পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় যে ক্ষমতার ভাগাভাগি, এটি তো আসলে সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতেই আসলে আমাদের দলগুলো ফিরে যাচ্ছে। এই নতুন রাজনীতির কথা তো আমরা বলছি, এখন বিষয়টি যদি এমন হয় যে পরিবর্তন হচ্ছে না জন্য আমরা চেষ্টাও করব না, তাহলে আসলে এত মানুষের এই আত্মত্যাগের কারণ কি? এবং এত 2000 মানুষের আত্মত্যাগ এবং 30,000 মানুষের অঙ্গহানি, এরপরেও যদি আমরা এই জায়গা থেকে, এই পুরনো রাজনীতি থেকে, এই দলীয়করণ থেকে, প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে বের না হতে পারি, তাহলে আসলে আমরা রাজনৈতিকভাবে ব্যর্থ হব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সহ আলোচকের কাছে আসতে চাই, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির।
আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং আজকে উপদেষ্টা মাহফুজ আলমও যে কথা বলেছেন, আমি যেটাতে শুরু করেছিলাম সেটিও নিশ্চয়ই শুনেছেন যে 5 আগস্টের পরে 4 মাস মতো সময় আসলে দলগুলো নিয়েছে প্রতিষ্ঠানগুলোতে কিংবা প্রশাসনে তাদের লোক বসাতে, পরবর্তীতে জামায়াত বিএনপি ভাগ বাটোয়ারা করে তাদের ক্ষমতা ভোগ করেছে। আসলে এটার মানে এটা সুফল কি পেল বিএনপি সেটা একটু জানতে চাই, নির্বাচনে কি সুফল পাবে সেটা জানতে চাই, এবং আসলে 5 আগস্টের পর তো মানুষ একটি নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিল, সেখানে প্রশাসন যেই মানে আগের যে দলীয় ভূমিকায় ছিল সেখান থেকে এক ধরনের পরিত্রাণ মানুষ চাচ্ছিল, আর বিএনপি জামায়াতকে আসলে সেটির পথটাকে রুদ্ধ করে দিল কিনা। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, এবং দুর্গাপুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোনদেরকেও শুভেচ্ছা ও সালাম। না, আপনি একটা সুন্দর কথা বলেছেন যে মাহফুজ সাহেব বলেছে বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে নিয়েছে, তো কেউ তো দিয়েছে। ওনার কথাটা যদি সত্য হয়ে থাকে, কেউ তো দিয়েছে, তো দিয়েছেটা কে? আমি চাইলাম আর পেয়ে গেলাম, না আমি কেড়ে নিলাম? আসলে উনি যে কথাটা বলতে চেয়েছে, আমি মনে করি না যে এই কথাটাই ওনার মূল বক্তব্যের সারমর্ম। ওনার পুরো বক্তব্যটা যদি শুনতেন, আমি যতটুকু দেখেছি যমুনা টিভির ইউটিউবে যেটা দেখেছি, যে হ্যাঁ, প্রথম কথা হলো যে এই সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপি শুরু থেকেই বলছে যে উই আর উইথ দিস গভর্নমেন্ট, এই সরকারকে কোনোভাবেই আমরা ফেল করতে দিতে পারবো না। তাহলে এত মানুষের আত্মত্যাগ এটা জলাঞ্জলিতে যাবে, এবং সেই মনোভাব থেকেই এই সরকারের সাথে বিএনপি যথাসম্ভব এই সরকারের সাথে আছে, এবং বিএনপির যেই দাবি ছিল 17 বছরের দাবি, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার ফিরিয়ে আনা, মানবাধিকার ফিরিয়ে আনা, সেটার দিকেই এই সরকারের কাছেই আবার বলা হয়েছে ঠিক আছে আপনি এসেছেন, উই আর হিয়ার, ডু হোয়াট এভার ইউ নিড টু ডু, ইলেকশনটাও দিয়ে দেন। সো ইলেকশনটাই হচ্ছে মোক্ষম ব্যাপার। রিফর্ম চলবে এখন, বেসিক রিফর্ম যেগুলো করা দরকার সেগুলো এই সরকার শুরু করেছে। রিফর্ম একদিনে শেষ হবে না, সময় লাগবে, যেই দলই ক্ষমতায় আসুক। কিন্তু আপনার গণতন্ত্রে ফিরে আসার জন্যে, গণতন্ত্র একমাত্র উপায় শুধু ভোট না, ইলেকশন না, বাট এটা নাম্বার 1 ওয়ে টু স্টার্ট ফর দ্য ডেমোক্রেসি। তো ওই হিসাবে আপনার ভোট চাওয়া, ইলেকশন চাওয়া, ইলেকশনের জন্য প্রেশার দেওয়া। কিন্তু এখানে যে ভাগ বাটোয়ারার যে কথাটা বলা হচ্ছে, এটা স্টেক বিএনপি কি অফিসিয়ালি চেয়েছে এরকম যে আমাকে প্রশাসন দাও, আমাকে এইটা দাও, আমাকে ওটা দাও? আমার মনে হয় না। অনেকে ছিল যারা ত্যাগী ছিল বা বঞ্চিত ছিল, বা যারা বিএনপি হয়তো বা করেও না, কোনো না কোনো কারণে বঞ্চিত ছিল, তখন হয় তারা বিএনপি হয়ে গেছে, আর না জামাত হয়ে গেছে, বা কিছু একটা হয়ে গেছে, হয়ে তারা সেই জায়গা নিতে সক্ষম হয়েছে, যে কারণে এখন বিএনপিকে দোষ দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপি কি অফিসিয়ালি বলেছে যে আমাকে ওইটা দিতে হবে, আমাকে এটা দিতে হবে? সেরকম কিছু না। এখন মনিরা যে কথাটা বলল, তার অনেক কথার সঙ্গে আমি একমত যে এই আচরণ, এই ধরনের কার্যকলাপ আসলে সুখকর না, ভালো দিক বয়ে আনবে না। কিন্তু মাহফুজের কথার যেটা মূল সারমর্ম আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হলো যে উনি এই চেয়ারে বসার পর উনি বুঝতে পেরেছেন যে আমলাতান্ত্রিক জটিলতাটা কী জিনিস। এই চেয়ারে বসার পর উনি বুঝতে পেরেছেন এখানে কত ধরনের স্টেক হোল্ডার আছে। ওনারা যত সহজ ভেবেছিলেন, এই চেয়ারে বসার পর ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের অভিজ্ঞতার স্বল্পতা আছে। এই কথাগুলি কিন্তু উনি বলেছেন, যেগুলো মিডিয়াতে আপনারা, সেটা তো বটেই। কিন্তু হ্যাঁ, আপনি আইনজীবী মানুষ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। যেমন যে প্রশাসনের বাইরেও যদি আমরা বিচার বিভাগ দেখি, বিচার বিভাগে আসলে বিভাগে কি দলীয়করণ হয় নাই? মানে আমরা একজনকে যদি চিফ প্রসিকিউটর বানায় আর একজনকে অ্যাটর্নি জেনারেল বানাতে হচ্ছে, এরকম তো হয়েছে, মানে হচ্ছে তো। মানে আপনি কি এখন মানে এটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে কোনো নিউট্রাল আইনজীবী নাই, ব্যারিস্টার নাই, এরকম তো হতে পারে না। সেটা আসলে হয় কেন? আপনি একজন আইনজীবী হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে কি মনে করেন যে এটা আসলে বিচার বিভাগ কতটা স্বাধীন রাখতে পারে? আমি আপনাকে একটা কথা বলি, আপনি জিনিসটা অন্যভাবে নেবেন না। জি। আপনিও নিউট্রাল না। জি।
কিন্তু আপনি এখন টকশোটা হোস্ট করছেন, পেশাদারিত্বের সাথে হোস্ট করছেন, সেই জায়গাটা থাকতে হবে। এখন আমি যদি আখ্যায়িত করি যে আপনি ইসলামী ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা অতীতে আপনার অমুক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তাই আপনার টকশোটা ওই লাইনে চলে যাচ্ছে, সেটা শুধু বলার কারণেই বলা যাবে, যদি ওইরকম কোনো আমরা কিছু না দেখি। কিন্তু আপনি যাই থাকেন, আপনি যদি পেশাদারিত্বের সাথে যদি আপনার কাজটা করেন, তাহলেই কিন্তু নিরপেক্ষতাটা চলে আসে। আপনার নিউট্রাল লোকের তো প্রয়োজন নেই, পৃথিবীতে কোথাও কেউ নিউট্রাল না। সো আমরা সবাই যদি দাবি করি সৎ এবং আপনার দায়িত্বটা যে পালন করবে আপনার পেশাদারিত্বের সাথে, এই দুটা ক্যারেক্টারিস্টিক্স যদি একটা মানুষের মাঝে থাকে, তাহলে কিন্তু আমরা একটা পুরা পরিবর্তিত বাংলাদেশ দেখব। এবং আমরা এই জায়গাটাতে ভুল করি যে বারবার বলি নিউট্রাল 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 মানুষ কোথায় পাবো? আপনার তো আমরা যাদেরকে বলি যে সুশীল সমাজ, ওরা কি নিউট্রাল? 1/11-এর সময় তাদের ভূমিকা দেখিনি আমরা? এই যে সিইসিতে সুশীল সমাজ গিয়ে বসছে, ওনারা কাদের রিপ্রেজেন্টেটিভ করতেছে, ওনারা কোন অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করতেছে, সেটা কিন্তু আজকে যে মাহফুজের কথায় আজকে কিন্তু বোঝা গেল যে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, ভিজিবল ইনভিজিবল, প্রকাশিত অপ্রকাশিত, যেটা ওই চেয়ারে বসার পর উনি বুঝতে পেরেছেন। এবং আগে যতটা সহজ মনে করেছিলেন, জিনিসটা আসলে অত সহজ না। সেই কারণে বলছি যে যদি তাহলে মানে ধরেন সাপোজ কেউ যদি নিউট্রাল না হয়, তাহলে বিচারপতিরা, আপনি আইনজীবী, বিচারপতিরা কেমন হবে, বিচারকরা কেমন হবে, তাদের আচরণ কেমন হওয়া উচিত? বিচারপতিরা আইন দ্বারা বিচার করবেন, এবং কোনো বিচারপতি যদি উচ্চাভিলাষিতা রাখেন, যিনি প্রধান বিচারপতি হবেন, সেই কারণে যদি উনি ডান বাম করেন, তাহলে ওনার বিচারপতি হওয়ার যোগ্যতা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি যিনি বিচারক হবেন, ওনাকে যেই দায়িত্বই দেওয়া হোক, রিট বেঞ্চ দেওয়া হোক, ডেথ রেফারেন্স দেওয়া হোক, সিভিল দেওয়া হোক, সিঙ্গেল বেঞ্চ দেওয়া হোক, আর ডিভিশন বেঞ্চ দেওয়া হোক, ওনার কাজ বিচার করা, উনি বিচার করবেন। বিচার ওনাকে করতে হবে, ন্যায়ভাবে করবে। ন্যায়ভাবে না করলে ওটার যে আইনি প্রক্রিয়া আছে, বা আপনার এই যে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা ওনার বিরুদ্ধে অভিযোগ হলে চিফ জাস্টিসকে জানালে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী হবে। কিন্তু বিচারক বিচারের কাজ করবে, ন্যায়ভাবে করবে। এখানে নিউট্রালিটি তো কিছু নাই। উনি তো বাম দল থেকেও আসতে পারে, ডান দল থেকেও আসতে পারে, এই দল থেকেও আসতে পারে, আবার উনি কোনো দল করা নাও হতে পারে। এখন দল না করলে উনি নিরপেক্ষ তা তো না। একটা মানুষের কত ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাসও তো আছে, দল করুক আর না করুক, তাই না? মানুষ কি ফাইন্যান্সিয়ালি শুধু করাপ্ট হয়, ইন্টেলেকচুয়ালি করাপ্ট হয় না? তো ওই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে। সো ওয়েন উই আর চুজিং সামওয়ান, আমাদেরকে অবজেক্টিভলি চিন্তা করতে হবে। মানে এত ন্যারো ভিউ নিয়ে চিন্তা করলে আমার মনে হয় আমরা ভবিষ্যতে এগোতে পারবো না। সো অবজেক্টিভলি যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের দরকার পেশাদারিত্ব লোক এবং যিনি সৎ হবেন। এই দুটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি আমরা চুজ করতে পারি ব্যক্তি, তাহলে আমরা একদম পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাবো। এখন মাহফুজ সাহেবের কথাই কিন্তু সেটাই ফুটে এসেছে, এবং উনি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটাই বলার চেষ্টা করেছে। এবং আরও একটা জিনিস বলার চেষ্টা করেছেন, যেটা আমরা অনেকে বুঝেছি বা বুঝিনি, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার, অনেক ধরনের স্টেক হোল্ডার, অনেক ধরনের ইন্টারেস্ট। সো যারাই রাজনীতি করবেন, যারাই দেশ চালাবেন, যেই দেশ চালাক, ওই যে জাতীয়তাবাদী বাংলাদেশির স্বার্থটা রক্ষা যিনি করতে পারবে, যিনি করতে চাইবে, তাদেরকেই দেশ চালানো উচিত। এখন সে যেই হোক, এখন জনগণ সেটা ডিসাইড করবে যে বাংলাদেশের স্বার্থ কে আগে রক্ষা করবে। যেটা আমরা গত 17 বছরে দেখেছি যে আমাদের স্বার্থ প্রায় জলাঞ্জলিতে চলে গিয়েছিল। আমরা অলমোস্ট একটা ভেসেল স্টেটে পরিণত হতে যাচ্ছিলাম বা হয়ে গিয়েছিলাম প্রায়। সেই জায়গাটা থেকেই আমি একদিক দিয়ে খুব খুশি, আনন্দিত যে এনসিপির কথাই যদি বলেন, অ্যাটলিস্ট আমরা সবাই জাতীয়তাবাদীর রাজনীতি করি, বাংলাদেশের রাজনীতি করি। থাকতেই পারে, দ্বিমত থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে এখন যারা এই ফ্যাসিবাদী বিরোধী শক্তি যারা আমরা ছিলাম, যারা আমরা জয়ী হয়েছি আল্লাহর রহমতে, আমরা সবাই বাংলাদেশের ইন্টারেস্টটা আগে দেখব, সার্বভৌমত্বটা আগে দেখব। আমরা সবাই বাংলাদেশের ফরেন পলিসি,
ইকোনমিক পলিসি এবং ডিফেন্স পলিসিতে আমরা সবাই একমত হব, আর বাকি অন্য কিছুতে আমাদের ভিন্ন মত পোষণ থাকতে পারে। কেউ হয়তো বা পশ্চিম দিক থেকে দৌড়ানো শুরু করবে, কেউ হয়তো পূর্ব দিক থেকে দৌড়ানো শুরু করবে, কিন্তু বেসিক পলিসির জায়গায় আমরা সবাই আশা করি আমরা একমত। ধন্যবাদ মনিরা। আপনার আগের পর্বে আপনি যে কথাগুলো বলছিলেন সেখান থেকে মোটামুটি আপনিও নিশ্চিতভাবে বলেছেন এবং একমত মাহফুজ আলমের বক্তব্যের সঙ্গে। বিএনপি এবং জামাত দুটি দলে আসলে ভাগ বটোয়ারা করে প্রশাসন চালিয়েছে। তাহলে আপনারা যতটা আসলে বিএনপির প্রতি আগ্রাসী কিংবা বিএনপির প্রতি আক্রমণাত্মক, ততটা কি আপনারা জামাতের প্রতি আক্রমণাত্মক? মানে অনেকের মনেই এই প্রশ্নটা আসে, এমনকি মানে অনেকে কলাম টলমও লিখছেন ইদানিংকালে যে আপনাদের সঙ্গে মানে আপনাদের দলের যেই আদর্শ সেটা অনেকটা জামাতের সঙ্গে অ্যালাইন্ড। এবং আমি যার কথা দিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম, মাহফুজ আলম, তিনিও আপনাদেরকে নিয়ে ইঙ্গিত করে একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে প্রক্সি মওদুদি পার্টির আর প্রয়োজন নেই। আমি যেটি জানতে চাই যে আপনারা আসলে মানে সেই একটা গোপন সমঝোতা আছে কিনা, মানে অনানুষ্ঠানিক সমঝোতা আছে কিনা, গোপন না বললেও সেটি একটু স্পষ্ট করবেন। আচ্ছা, খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশে এই যে নতুন তরুণদের যে নতুন দল এনসিপিকে প্রায়ই আমরা মানে যখন থেকে আসলে দল গঠন করেছি তখন থেকেই একটা জামাতের সাথে অ্যালাইন করা হয়। দেখেন, বিএনপির সাথে তো আসলে আমাদের আলাদা কোনো শত্রুতা নাই। আমরা যখন বলছিলাম যে এই সরকারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সরকারের ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কার, সেই সংস্কারের ক্ষেত্রে আমরা খুব আশা করেছিলাম বিএনপি এখানে আপার হ্যান্ড নেবে, কিন্তু বিএনপি নেয় নাই। এবং বিএনপি এমন গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে মানে তাদের পক্ষ থেকে বাধা তৈরি করা হয়েছে যেটি আসলে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নের পক্ষে খুবই বড় প্রতিবন্ধকতা এখানে দেখেন। এবং বিএনপি বারবার করে আমি আজকে যদি মাহফুজ আলমের কথাই বলি, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলেছেন যে 4 মাস পর্যন্ত আসলে এই ভাগাভাগিটা চলেছে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে অসহযোগ এবং শুধু নির্বাচন দিয়ে চলে যান। মানে ডক্টর ইউনূসকে শুধু বলা হয়েছে যে আপনি নির্বাচন দিয়ে চলে যান, নির্বাচন দিয়ে চলে যান, নির্বাচন দিয়ে চলে যান। এবং এই নির্বাচনটাকে এই তসবিতে যতবার জপা হয়েছে এই সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে তারা কখনোই এই কথাগুলো বলে নাই। এবং একটা নির্বাচনের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায়, বিচার হয়ে যায়, তাহলে তো আসলে কিছু বলার নাই। আপনার যে কোনো ধরনের অসুস্থতায় আপনি যদি প্যারাসিটামল খান, আপনার ক্যান্সারের রোগ তো আসলে প্যারাসিটামলে ভালো হবে না। সুতরাং এই জায়গাতে বিএনপির সর্বরোগের মহা ঔষধ হিসেবে নির্বাচনকে চেয়েছে। কিন্তু আমরা যখন বলেছি যে সংস্কারের কথা, সেখানে কিন্তু শুধুমাত্র জামাতের সাথে আমাদের কথা মিলেছে ব্যাপারটা তা না। আমাদের গণসংহতি আন্দোলনের সাথে কথা মিলেছে, আমাদের এবি পার্টির সাথে কথা মিলেছে, আমাদের বাম অনেক দলের সাথে কিন্তু আমাদের ঐকমত্য কমিশনে একই ধরনের আমরা চিন্তা করেছি, ডিবেটের মাধ্যমে আমরা এক ধরনের কথা বলেছি এবং সেখানে বিএনপি হয়তো বিরোধিতা করেছে। কিন্তু আপনারা মোটামুটি সব দল একরকম, বিএনপি ভিন্ন কথা বলছে। বিএনপি এবং তার সমমনা জোটগুলো দেখা গেছে যে যেই গুরুত্বপূর্ণ সংস্কারের কথা আমরা যখন বলতে গেছি তখন আসলে তারা সেখানে বাধা প্রদান করেছে বা তারা আসলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং সেখানে সেই কারণেই আসলে এই যে জুলাই চার্টার, এটি আসলে বাস্তবায়নে নানামুখী সমস্যার মধ্যে আমরা পড়েছি। এবং এখন পর্যন্ত যখন জুলাই চার্টারের আইনি ভিত্তি আমরা চাচ্ছি, আমরা যখন বলছি যে এই জুলাই চার্টার বাস্তবায়ন এই সরকারের সময়ই করতে হবে এবং একটি রাজনৈতিক দলের মধ্যে একটি কনসেনসাস হতে হবে, এবং এটি কিন্তু এই পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে এবং এখনো কিন্তু সংস্কার কমিশনের বা ঐকমত্য কমিশনের কিন্তু আলোচনা শেষ হয়নি। কিন্তু তার আগেই যখন পদ্ধতি নিয়ে কথা চলছে, তার আগেই যখন বলা হচ্ছে যে এটি আসলে নির্বাচিত সরকারের হাতে দেওয়া হবে এবং নির্বাচিত সরকার এসে এটির আসলে সমাধান করবে কিভাবে এই সংস্কারগুলো হবে, সেটি তো আসলে একটি পদ্ধতির প্রতি আসলে অ্যালাইন্ড ফিল করা বলে। এবং যেখানে আসলে ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, সেখানে তো আসলে এই ধরনের কথা প্রধান উপদেষ্টা যখন বলেন তখন তো আসলে এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে তো আসলে এই টেবিলে বসে যে আলোচনার সেই সংস্কৃতিটা, সেই এতদিন পরে আমরা একসাথে বসেছি সব রাজনৈতিক দল মিলে, সেই সংস্কৃতিটার জন্য আসলে হুমকি হয়ে দাঁড়ায় এবং সেটি আসলে অপমানজনক বাংলাদেশের জন্য। তো এই যে বিএনপি নির্বাচনমুখী রাজনীতি, দেখেন বিএনপি নির্বাচনমুখী রাজনীতি দিয়ে আসলে তো তরুণ সমাজকে এত বছর অ্যাট্রাক্ট করতে পারেনি এবং বিরোধী দল হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে। সেটার কারণেই তো এই গণ অভ্যুত্থান। একটি বিরোধী দল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে না পারার ব্যর্থতা বিএনপির নিতে হবে। সুতরাং বিএনপির রাজনীতি আমরা ভেবেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তন হবে, কিন্তু তাদের রাজনীতি কিন্তু পরিবর্তন হয়নি এবং সেই নির্বাচনমুখী রাজনীতি। দেখেন এর মধ্যে তো গুরুত্বপূর্ণ কিছু ঘটনার আমি রেশ টানি, সেটা হচ্ছে এর মধ্যে হয়েছে
পাথর লুটের রাজনীতি, এর মধ্যে সচিবালয়ে দখলের রাজনীতি হয়েছে, এর মধ্যে জাকির সরকারের মতো বিএনপি ছাত্রদলের মানে যেই ধরনের নেতাদের তাদের ফুলের মালা গলায় দিয়ে কিন্তু অভ্যর্থনা জানানো হয়েছে, এবং এর মধ্যে নয়নের মতো নেতাদের আসলে আমরা তাণ্ডব দেখেছি যমুনার সামনে। তো সেই জায়গায় আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতেই দেখতে পাই। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে বারবার করে কথা বলার চেষ্টা করেছি, কারণ এই রাজনীতি নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। এবং দেখেন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনার রাজনীতি যখন বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, তখন বিএনপির রাজনীতি একরকম হবে। বিএনপির প্রতিপক্ষ বা বিরোধী দল যখন এনসিপি, তখন তার রাজনীতি কিন্তু পরিবর্তন করতে হবে। আপনার প্রতিপক্ষ বা আপনার বিরোধী রাজনৈতিক যে শক্তি, সেটি আপনার রাজনীতি ঠিক করবে। এটার একটা এক্সাম্পল কিন্তু পজিটিভলি আমরা দেখেছি, ডাকসুতে কিন্তু দেখেছি আমরা। আমি স্পষ্ট আপনার কথা। আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে বিএনপির অনেকগুলো দোষ আপনি যেগুলো বলেছেন সেগুলো তো আছে, আপনারা প্রতিবাদ করছেন, প্রতি মুহূর্তে ফেসবুকে পোস্ট দিচ্ছেন আপনাদের সব নেতারা মিলে, সেটি ঠিক আছে। কিন্তু আপনারা কি মানে গত 1 বছরের বেশি সময় ধরে জামাতের কোনো অপরাধী কি আপনারা দেখেননি যেগুলো মানে একজন নারীকে লাথি মারা, আপনি একজন নারী, সেগুলো আপনারা কতটা প্রতিবাদ করেছেন সেই বিষয়টা আমি জানতে চাই। মানে আমার প্রশ্নটা নিশ্চয়ই এসেন্সটা আপনি বুঝতে পারছেন যে আপনারা যে অ্যালাইনমেন্টের কথা আপনাদেরকে বলা হয় সেটি যদি ছোট্ট করে আপনি ক্লিয়ার করেন। একদম, দেখেন এখানে মানে বড় করে যদি আমি বলি, সেটা হচ্ছে দেখেন, যখন আসলে 5 আগস্ট পরবর্তী সময় ফুটবলারদের নিয়ে একটি ঘটনা ঘটলো, নারী ফুটবলাররা তাদের পোশাক নিয়ে একটা কথা হলো, আমরা কিন্তু খুবই প্রেস রিলিজের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। এবং যখন আসলে এই নারীর স্বাধীনতা, এবং আপনি দেখেন যখন নারীরা টিজড হলো, আপনি শাহবাগ থানা থেকে যখন যিনি আসলে টিজ করলেন, তখন তাকে ফুলের মালা গলায় দিয়ে আসলে বরণ করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রোটেস্ট করেছি। তো সেই জায়গা থেকে আসলে জামাতের পক্ষ থেকে মানে তাদের আসলে খুব সফটলি দেখার আমাদের সুযোগ নেই। কারণ দেখেন, এনসিপি হয়েছে কিন্তু এই কারণেই যে আমরা আসলে বিএনপির যেই ধারার রাজনীতি তারা করছে, সেই রাজনীতি আসলে জাতীয়তাবাদী রাজনীতি, যেটা মেজর জিয়ার রাজনীতি, সেই রাজনীতি তারা করে না। সেজন্য আমরা বিএনপির রাজনীতি আমরা পছন্দ করি না, আমি বলছি সেটাই। এবং জামাতের রাজনীতি আমরা পছন্দ করি না, কারণ আমরা বিশ্বাস করি যে ধর্মকে ভিত্তি করে আসলে কোনো রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, এবং এইটিকে ভিত্তি করে আসলে কোনো রাজনীতি হতে পারে না। সুতরাং কোনো প্রতিবাদ করেছেন না, আমরা কিন্তু সবসময় যেই বিষয়গুলো নারীর বিষয় এবং এই ধর্মীয়, দেখেন রিসেন্টলি আমি যদি আজকের কথাই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মল চত্বরে নাকি রাত 8টার পরে নারীরা ঢুকতে পারবে না। এটি তো খুবই আসলে জামাতের সংশ্লিষ্ট নয়, আমি না, সেটা ক্যাম্পাসে জামাতের কথা বলছিলাম। আমি মনে অনেক সময় দিয়েছি। আমি ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে যেতে চাই যে আসলে মনিরা যেটি বলছিল যে বিএনপি এমন সব বাধা দিয়েছে যেগুলো গণতন্ত্রের পথ সুগম করতে, যেটি 5 আগস্টের পর মানুষরা চেয়েছিল, তরুণরা চেয়েছিল, সেটি পথে বাধা। এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এমন সব বাধা কেন দিতে হলো বিএনপির? এবং আওয়ামী লীগের এগেনস্টে যে রাজনীতি, সেই রাজনীতি যদি এনসিপির এগেনস্টে করা হয়, সেটা তো আসলেই তো যৌক্তিক নয়, কারণ তারা গণ অভ্যুত্থানের পরে তরুণ একটা দল নতুনভাবে উঠে এসেছে। মনিরা তো অনেক কথা বললেন, আমি মনিরার কথাতে কিছুই মনে করি নেই, ওইরকম প্রতিবাদ করারও আমার ওরকম কিছু নেই। ওয়েলকাম টু পলিটিক্স। আমরা চাই, আমি বিএনপির তরফ থেকেই বলতে চাই যে ইউ গ্রো আপ, পলিটিক্সে আসেন, আপনাদেরকেও দরকার। আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমাদের ভিন্ন মত থাকবেই, কিন্তু আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি না, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি না, এই জিনিসটা সঠিক না। আমি ব্যাখ্যা করে বলার কোনো কিছু প্রয়োজন মনে করছি না। বিএনপি বিশাল বড় দল, বিএনপির অনেক দোষ ত্রুটি আছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ওনার তরফ থেকে যতটুকু সম্ভব, দলীয়ভাবে যতটুকু সম্ভব, সব কিছুই কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এমনভাবে বলা হয় যেন বিএনপি যেন সরকারে, এবং বিএনপি মনে হয় আরও কিছু করতে পারত। মানে আপনি ধরেন, আপনি এই অফিসে চাকরি করেন, আপনি একটা চুরি করলেন, এই অফিসের মালিক খুব বড়জোর কি করবে? আপনাকে চাকরিচ্যুত করবে, তারপরে একটা মামলা দিবে থানায়। তার পরবর্তীর কাজ তো আর মালিকের না, এটা তো সরকারের হাতে। সো বিএনপি দল হিসেবে যা যা করণীয় করছে, এফেক্টিভ কি এফেক্টিভ না সেটা পরের ব্যাপার। এখন আমাকে বহিষ্কার করলো কোনো একটা কারণে, এবং আমি সেই অপকাজটা কন্টিনিউ করছি, সেটার জন্য তো আর
বিএনপি দায়ী হবে না, সেটার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সেটার জন্য পুলিশকে দায়িত্ব নিতে হবে। সংস্কারের বেলায় আমার যতটুকু মনে পড়ে 826টা সংস্কারের মধ্যে 775টা সংস্কারের সাথে বিএনপি একমত, মাত্র 51টার সাথে বিএনপি একমত হয়নি। সেগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ। এখন কোনটা গুরুত্বপূর্ণ, কার কাছে কেন গুরুত্বপূর্ণ, আর বিএনপির কাছে কেন গুরুত্বপূর্ণ না, বা বিএনপি কেন এগ্রি করে নাই, সেটা বিএনপির নিজস্ব ধারা এবং এনসিপির নিজস্ব ধারা, নিজস্ব মতামত। বাট অবজেক্টিভলি চিন্তা যদি করেন, এনসিপি যেইভাবে, আমার মতে যেইভাবে চিন্তা করছে, জিনিসটা আসলে অত সহজ নয়। রিফর্ম কন্টিনিউয়াস প্রসেস, এটা আপনি চাইলেই একদিনে শেষ করে আপনি ক্যান্সারের রোগীকে একদিনে ঠিক করতে পারবেন না, যদিও নির্বাচন মহা ঔষধ না, কিন্তু হসপিটালে তো আপনাকে যাইতে হবে, হসপিটাল দিয়ে ডক্টর দিয়ে তো আপনাকে শুরু করতে হবে। আরেকটা প্রশ্ন, যে আপনারা আওয়ামী লীগের এগেইনস্টে যে রাজনীতি করেছেন, এনসিপির এগেইনস্টে সেই রাজনীতিটাই করছেন, এমন অভিযোগ মনিরা তুলছে আর কি আপনাদের বিরুদ্ধে। না, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং এই সরকার, বিশেষ করে ইউনূস সরকার, অনেকের চক্ষুশূল, অনেকে চাইছে ইউনূস সরকার যেন সাকসেসফুল না হয়, সফল না হয়, এবং এই সরকার এখন পর্যন্ত যতটুকুই সফলতা অর্জন করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিএনপির সাপোর্টের জন্যই। এনসিপির বিষয়ে মনিরা প্রশ্ন তুলেছিল। এনসিপির সঙ্গে আমাদের তো ওইরকম রাজনীতি করার কিছু নেই, বরঞ্চ এনসিপি কেন আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে এটাই আমি বুঝতে পারছি না। এখন এনসিপি, জামাত বা অন্যরা একটা প্রপোজাল দিল ফর রিফর্ম, এখন ওইটাই এগ্রি করতে হবে, এগ্রি না করলে আমি দোষী, এগ্রি করলে আমি বন্ধু, তাহলে এইটা কিন্তু আবার সেই আগের ফরম্যাটেই চলে যাচ্ছে। আজকের একটা ঘটনা বলি, সেটা হলো চাঁদপুরের শাহরাস্তিতে, যেটা আসলে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপজেলা, সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এবং সেখানে তার সম্ভবত কুশপত্রিকাও পোড়ানো হয়েছে। এই রাজনীতিটার আসলে প্রয়োজন কি এই মুহূর্তে? মানে কারা অবাঞ্ছিত ঘোষণা করেছে? বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনে হয় নিশ্চয়ই আরেকটু স্পষ্ট করে বলতে পারবেন। এবং এনসিপির কোন এক নেতাকে অবাঞ্ছিত, নাসিরউদ্দিন, ঠিক আছে, এটা করেছে। এখন ওইটা রাজনৈতিকভাবে যদি ওখানে ঘটনা কি হয়েছে আমার বিস্তারিত তো জানা নাই, তবে হ্যাঁ, এই ধরনের রাজনীতি অনাকাঙ্ক্ষিত, এটা আমরা কেউ চাই না। এবং এখানে যদি দলীয় সাংগঠনিক কোনো ইয়ে হয়, ব্যত্যয় ঘটে, তাহলে ডেফিনেটলি আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব এটার নেবেন, অ্যাকশন নেবেন, যদি দলীয় সাংগঠনিক কোনো ব্যত্যয় ঘটে। আর আরেকটা কথা বলে রাখতে পারি, রিফর্মের যেটা কথা আসছে, যেটা আমাকে বলা অতি প্রয়োজন, সেটা হচ্ছে যে বিএনপি রিফর্মের জন্য বাধা না। বিএনপিকে বলা হলো 17 বছর, মুনিরা যেটা বললেন যে 17 বছর বিরোধী দল হিসাবে নিজেকে করতে পারে নাই, স্ট্যাবলিশ করতে পারে নাই, তাহলে আমরা 60 লক্ষ আসামি কেন, এত মামলা আসামি হলো, আর এত মামলা কেন হলো, এত গুলি কেন খেতে হলো, তারপরে তো আসলো। আর রিফর্মের কথা তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম 20-30 ভিশন জেলে যাওয়ার আগেই দিয়ে গেছেন, তারপরে 31 দফা দিয়েছে। তা আমরা তো যদি কথা বলি, রিফর্মের জনক হচ্ছে বিএনপি, তো রিফর্মে বাধা নাই, দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু ওনাদের সঙ্গে একমত হইতেই হবে, এটা জোর করাটা আবার ঠিক না। অসংখ্য ধন্যবাদ। আমি মনিরাকে দুটি প্রশ্ন করতে চাই, সেটি হলো তার মধ্যে একটি হলো যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের দক্ষিণপন্থার উত্থানের চেষ্টা হচ্ছে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতার সুযোগ পাচ্ছে জামায়াত। আপনি এইটা বিষয়ে কি মনে করেন? 1 মিনিটে একটু বলবেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে। আচ্ছা, দক্ষিণপন্থী রাজনীতির উত্থান, এই বিষয়ে আমি একমত। একটি দেখা যাচ্ছে যে আমি যদি ডাকসু থেকে শুরু করি, তাহলেও আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের একটি অভূতপূর্ব ফলাফল এবার আমরা দেখেছি, যেটা আমরা অন্তত কখনো
চিন্তা করি নাই যে আসলে কোনো শিবিরকে আমরা যেরকম চিনি আসলে ধর্মভিত্তিক একটি ছাত্র সংগঠন, তো সেখানে আসলে তাদের যে ফলাফল সেটিও আসলে খুব গুরুত্বপূর্ণভাবে আমার কাছে মনে হয়েছে লক্ষণীয়। এবং এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা আসলে যখন সেন্ট্রিস্ট রাজনীতির কথা বলছে এবং সেন্ট্রিস্ট রাজনীতির এক ধরনের বয়ান তৈরি করে তারা সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে, এটির সাথে আমি একেবারেই একমত যে একটি দক্ষিণপন্থী রাজনীতির আসলে সম্ভাবনা আসছে। তবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, দেখেন এটির ক্ষেত্রে আমি বলবো যে এদের আসলে এই ভোট ব্যাংক বলেন বা তাদের সমর্থনের কথা বলেন, এটি আমার কাছে মনে হয় যে জামাত এবং বিএনপি এটা দুই পক্ষেরই আসলে এই প্রবণতা আছে। দেখেন বিভিন্ন সময় আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বলেছি তখন দেখা গেছে যে বিএনপির পক্ষ থেকেও আমরা এক ধরনের নমনীয়তা পেয়েছি এবং ভারত বিরোধিতার যে একটা কথা, আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী যেই একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা করেছি এবং বিভিন্ন সময় আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা ভারত বিরোধী একটা অবস্থান সবসময় দেখেছি এবং একটা অনড় অবস্থান দেখেছি, যেটি কিন্তু আওয়ামী লীগের মধ্যে সবসময় আমরা দেখেছি যে ভারতের শেল্টারে একটি ক্ষমতায় থাকার একটা পরিস্থিতি। সেই জায়গা থেকেও কিন্তু আমরা মনে করছি বিএনপি অনেকখানি সরে এসছে এবং গুরুত্বপূর্ণভাবে জামাতের মধ্যেও এই বিষয়টা আছে যে ভারতপন্থী এবং ভারতকে আশ্বস্ত করে ক্ষমতায় যেহেতু তাদের একটা যেহেতু সম্ভাবনা তৈরি হয়েছে বলে তারা মনে করছেন, তাদের ভারতের সাথে এক ধরনের সমঝোতার মধ্যে তারা থাকবে। অসংখ্য ধন্যবাদ মনিরা। ইজাজ ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে এনসিপি নেত্রী মনিরা সামাতা শারমিন তিনি বলেছেন যে এবারে নির্বাচন হবে সব ধরনের সমীকরণ ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। অনেকগুলো এনজিও প্ল্যাটফর্ম তারা নানা ধরনের জরিপ করছেন এবং সেই জরিপগুলোর পেছনে অনেক ধরনের চক্রান্ত আছে। আপনি এই বিষয়ে 30 সেকেন্ডে বলবেন। জরিপ আগেও দেখেছি, এখনও দেখব, ভবিষ্যতেও দেখব। সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ হিতবাদী রাজনীতি করবে এবং সবাই একসাথে দেশ গড়ব, এটাই চাই। আর মনিরা যেটা বললেন যে বিএনপির মধ্যে আর জামাতের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছেন, দক্ষিণপন্থীর কি হিসাব, আমি ব্যক্তিগত ওনারা অনেক কিছুই মনে করতে পারেন। বিএনপির রাজনীতি করছে, বিএনপি বিশাল বড় একটা দল এবং বিএনপি ইজ এ ভেরি ম্যাচিওরড দল এবং পলিটিক্যাল পার্টি। সো এটার জন্য ওভাবে আপনারা চিন্তা করাটা আমার মনে হয় সম্পূর্ণভাবে ভুল হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।